চোখ দুটো কখন যে সিক্ত হয়ে গেছে খেয়ালই নেই মেয়েটার। রাদের মনে হলো আইন নিয়ে পড়তে চায় না ভোর, তাই ওর মাথায় হাত রেখে বলল, আহা ডোন্ট ক্রাই, তুমি যেটা নিয়ে পড়তে চাও সেটাতেই পড়বে, বাট পড়তে হবে। আমি আইন নিয়েই পড়বো ডাক্তার সাহেব। তাহলে কাঁদছো কেন? আপনি অনেক বেশি ভালো ডাক্তার সাহেব, অনেক বেশি ভালো। ও দেখি চোখ লাল করে ফেলেছো তো, একদম স্টুপিড কোথাকার। এভাবে কেউ কাঁদে? ভোরের চোখ মুছে দিতে দিতে কথাগুলো বলে রাত। স্বচ্ছ হাসে মেয়েটা, রাতও হাসে। কারো জীবনে দুঃখ না হয়ে সুখ হতে পারলে তার মাঝে কতটুকু শান্তি একমাত্র সেই উপলব্ধি করতে পারে। প্রেম যদি হয় সর্বসুখ, তবে মানবিকতা হলো তার ভিত্তি। যেখানে মানবিকতা নেই সেখানে প্রেম কখনোই সম্ভব নয়। ঢাকার ব্যস্ত নগরবাসী কোলাহলের মাঝেই হেঁটে চলেছে, কারো দিকে তাকানোর সময় নেই, সবাই সবার মতো ব্যস্ত। বিষয়টা একদমই পছন্দ হলো না ভোরের। এদিক থেকে গ্রামকে বেশি সুন্দর মনে হয়। সেখানে একজন আরেকজনের প্রতি আকর্ষণ থাকে, চারপাশে ঘোরে দু চোখ। অথচ এখানে মরে গেলেও দেখার লোক নেই। গুটি কয়েক মানুষের জন্য গ্রাম পিছিয়ে আছে, কিন্তু সস্তার কুসংস্কার আর ভঙ্গুর মস্তিষ্ক সব কিছুকে কঠিন করে দিয়েছে। নারী পুরুষের ভেদাভেদ এতটাই বাড়তি যে একজন নারী সংসারের ভিত্তি সে কথা ভুলে যায়। ছেলে মেয়ে উভয়ই যে এক রক্ত মাংসে গড়া তা ভুলে যায়। রাস্তায় নেমেছে রাত। এই ব্যস্ত শহরটা ভোরকে চেনানোর জন্য এই ধুলোবালিতে মাখামাখি খেতে হচ্ছে। গায়ের মধ্যে সিটিয়ে যায় ভোর। সামান্য ধাক্কা অনুভব করতেই পেছন ফিরে তাকায় ছেলেটা, বলে, কি হয়েছে? মাথা নিচু করে ফেলে ভোর। কিছুক্ষণ ভাবে ছেলেটা, তবে রহস্য উদ্ঘাটন করতে পারে না। ভোরের বাহুতে হালকা করে স্পর্শ করে বলে, আর কি হয়েছে বলো। লোকজন তো গায়ের ওপর পড়ছে। কথাটা বলেই মাথা নিচু করে ফেলে ভোর। রাত বুঝতে পারে ঠেলাঠেলিতে নারীর প্রতি সহিংসতা তৈরি করে চলেছে কিছু কলঙ্কিত পুরুষ। বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। এক হাতে ভোরকে আগলে নেয়, বলে, আমি তোমাকে সেফলি নিয়ে যাচ্ছি, তোমার কোনো অসুবিধা হবে না তো? না। আসো তাহলে। রাদের বাহুডোরে আবদ্ধ হয়ে পথ চিনতে থাকে ভোর। প্রশান্তিতে বুক ভরে ওঠে। এত এত সুন্দর যেন আগে কখনোই অনুভব হয়নি। হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে ভেতর থেকে আসে শ্রদ্ধা। একজন নারী সব থেকে বেশি অনুভূতিপূর্ণ হয় পুরুষের স্পর্শের দিকে, সে খুব ভালো করেই জানে এটা আল্লাহর প্রদত্ত। এর জন্য কোনো প্রকার শিক্ষার প্রয়োজন হয় না। রাদের ছোঁয়াতে রয়েছে আগলে রাখার চেষ্টা, হিংস্র স্পর্শ থেকে লুকিয়ে রাখার প্রত্যয়। শ্রদ্ধা নিবেদনের জন্য রাতকেই সেরা মনে হলো। এমন মানসিকতা সম্পন্ন খুব কম মানুষের মাঝেই দেখেছে ভোর। কত শত লোক আছে যাদের তীক্ষ্ণ দৃষ্টি বলে এলোমেলো পথ, যা প্রতিটা নারীর মনে ভয় সৃষ্টি করে আর জীবনকে করে তোলে ভয়ঙ্কর তিক্ত। দুপুরে কল করেছিল রাত। বাসা থেকে মেডিকেল ক্যাম্পেইনিং এর উদ্দেশ্যে বের হয়েছে। নানান কথার সাথে উপদেশও দিয়েছে ওকে। সাথে দিয়েছে এত পড়া। বইগুলো স্পষ্ট আর সহজ ভাষাতে লেখা। তবে 2 বছর বই খাতার থেকে দূরে অবস্থান করায় কেমন যেন আড়ষ্টতা কাজ করছে। মুখে বেজে যাচ্ছে প্রায় প্রতিটি লাইন, আর লেখার গতি হয়েছে অনেক ধীর, যার ফলে ভীষণ কান্না পাচ্ছে। পুরো বেডে ছড়িয়ে আছে বই। হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ হয়। কিছুটা হকচকিয়ে ওঠেও। কলিং বেলের আওয়াজ এমন বাজে যে হয় জানা ছিল না। ঠকঠক আওয়াজের বেল মনে হয় দরজায় লাথি ঘুষি মারছে কেউ। স্কার্ফ নিয়ে উঠে যায় ও। দরজা খুলতেই অপরিচিত এক মহিলাকে দেখতে পায়। ভদ্রতার খাতিরে সামান্য হেসে বলে, আপনি? টিউটর? হ্যাঁ, রাজ স্যার আমাকে পাঠিয়েছেন। ও, ভেতরে আসুন। মহিলাটি ভেতরে এসে রাদের ফোনে মেসেজ দেয়। তৎক্ষণাৎ কল আসে ভোরের ফোনে। ডাক্তার সাহেব নামটি দেখেই ধিম ধিম আওয়াজ করতে থাকে অন্তঃকরণে। হাসনা সামান্য হেসে বলেন, আপনি যেতে পারেন,
আমি ততক্ষণে আপনার বইগুলো চেক করি। ওকে। ব্যালকনিতে চলে আসে ভোর। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠ। তুমি ঠিক আছো? জি, আমি ঠিক আছি। আপনার শ্বাসের গতি এমন কেন? বলো না আর, বাস মিস করে ফেলেছিলাম। গর্ধবগুলো তো আমার প্রতি খেয়ালই রাখেনি। এখন ঠিক আছে সব? মিসেস হাসনা তোমাকে পড়াবেন। তুমি যেহেতু বইয়ের জগৎ থেকে অনেক দূরে ছিলে, তাছাড়া এখন অনেক নতুন শব্দ আছে যা আগে কখনোই দেখোইনি তুমি, তাই ওনাকে টিউটর রেখে দিলাম, রোজ তোমাকে পড়াবে। আচ্ছা। আর শোনো। হ্যাঁ বলুন। টেবিলে মেডিসিন আছে, খেয়ে নিও। মাথার ক্ষতটা কিন্তু বেশ ধারালো। দুজনের মাঝেই নীরবতা ছেয়ে যায়। কে কি বলবে বুঝতে পারে না। ছোট করে রাত বলে, ইচ্ছে হলে ফেসবুকে যেও, তবে অধিক আসক্ত হইও না কিন্তু। আর যখন যেটা প্রয়োজন হবে কাউন্টারে খবর দিয়ে দিও, আর না হয় সোজা আমায় কল করবে, ঠিক আছে? আচ্ছা। রাখছি, নিজের খেয়াল রেখো। এমনি ও। ফোন রেখে দেয় রাত। কেন যেন মন খারাপ হচ্ছে খুব। এবারের ক্যাম্পেইনিংটা একদমই ভালো হবে না ওর। রুমে ফিরতেই মিসেস হাসনা বলেন, আপনার জন্য আমি কিছু পড়া রেডি করেছি। যেহেতু আপনার অ্যাডমিশন টেস্টের জন্য এখনো 15 দিন বাকি, তাই এগুলো পড়ে নিতে পারবেন। কিন্তু ম্যাম, আমি এগুলো কিছুই বুঝতে পারছি না। ডোন্ট ওয়ারি, রাজ স্যার আমাকে সব বলেছেন। একদমই ভেঙে পড়বেন না। মনে রাখবেন, চেষ্টাই সফলতা। জি। খুব সুন্দর করে পড়া বুঝিয়ে দেন হাসনা। পড়ার ফাঁকে ফাঁকে টুকটাক কিছু কথাও হয়। প্রচণ্ড মিশুক তিনি। পড়াশোনা শেষ হয়ে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে জব করছেন। 27 বছরের এই রমণী 2 মেয়ের জননী। হাসনার কথাগুলো ভোরকে ভীষণভাবে আকর্ষণ করছে। গ্রামের মেয়ে বলে ভোরের প্রতি কোনো রকম হেজিটেশন নেই, বরং কথাবার্তা খুবই সুন্দর আর স্বচ্ছ। পড়া শেষ করিয়ে চলে যান তিনি। ডোর লাগিয়ে ছুটে আসে ভোর। টেবিল থেকে ফোনটা বাঘিনীর মতো থাবা দিয়ে তুলে নেয়। ওয়াইফাই অন করে ফেসবুকে লগ ইন করে। সঙ্গে সঙ্গে কতগুলো নোটিফিকেশন আসে। সেখানে একটা নাম উজ্জ্বল হয়ে ভাসে, ইফতিহার রাদ। ফেসবুক সম্পর্কে কিছুটা অবগত হয়েছে ভোর। সেই অনুযায়ী রাদের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেয়। তবে ভাবনায় পড়ে, আইডিটা রাদই ওকে ওপেন করে দিয়েছে। সেক্ষেত্রে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে 1 ঘন্টা ঝুলে থাকা কি প্রয়োজন ছিল? নিজেই তো রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিতে পারতো। ছোট্ট মস্তিষ্কটা অত শত বুঝে উঠতে পারে না। রাদের প্রোফাইলটা ওকে খুব টানছে। তবে শ্বাস প্রশ্বাস কেন ভারী লাগছে? রাতের মধ্যভাগে বাস এসে থামে। এবারের ক্যাম্পেইনিংটা পাহাড়ি এলাকায়। বন জঙ্গলের সাথে কিছুটা পরিচয় হবে সকলের। সাথে সামাজিক সেবা। রাদের একটা বিশেষ দায়িত্ব রয়েছে, কিছু নির্দিষ্ট পাহাড়ি লতা দিয়ে ঔষধের রিসার্চ। এই কোর্সটা করেছিল সে, যার জন্য 6 মাস পড়াশোনার প্রচণ্ড ক্ষতি হয়। ইনফ্যাক্ট প্রথম সেমিস্টারে একটুর জন্য ফেল থেকে বেঁচে যায়। তাবু গেড়ে থাকবে ওরা, সেই ব্যবস্থাই হচ্ছে। এদিকে রনিত এসেই অশ্লীল কাজে ব্যস্ত। চোখ সরিয়ে নেয় রাত। এরা তো নিউ ইয়র্ক সিটিকেও হার মানিয়ে দেবে। সবার সামনেই কিস করে যাচ্ছে। ফোন অন করে হলো আর এক ঝামেলা। একদমই নেট নেই। কিছুটা উপরের দিকে যেতে থাকে রাত। পেছন থেকে নাহিদ বলে, এই রাত কোথায় যাচ্ছিস? নেটওয়ার্ক পাচ্ছি না তো। সেটা তো আগেরই জানা, পাহাড়ি এলাকায় প্রচণ্ড নেট প্রবলেম। ওই দিকটা রাত অনেক, ওই দিকটা যাস না। মন খারাপ করে ফেলে ছেলেটা। সন্ধ্যেবেলায় ভোরের সাথে কথা হয়েছে। যদিও এখন মধ্যরাত, তবে মেয়েটা ফেসবুকে আছে কিনা সেটা তো দেখা যেত। সবাই জড়ো হয়ে বসে। কুয়াশার কারণে বেশি দূরে দেখা যায় না। আগুন জ্বালিয়ে বেশ আয়েসে বসে আছে দীপ্ত আর রায়া। একে অপরের দৃষ্টি গুনতে ব্যস্ত এই 2 কপোতি। এখনো ইয়ানা আর রনিত একে অপরের সাথে চিপকে আছে। এবার বেশি হয়ে যাচ্ছে। দুজনের সামনে যেতেই দুদিকে ফিরে যায়। রাত বলে, মারবো এক চর, যদি উল্টো পাল্টা চিন্তা করেছিস তো সর্বনাশ করে দেবো রাস্কেল কোথাকার। কাম অন রাত, এটা অস্বাভাবিক নয়। বেশি পাকনামি করবি না রনিত। রায়া, ইয়ানা আর সুপ্তি একটা বোধে থাকছে, আর তুই আমার সাথে। কিন্তু ভাই, এটা তো কথা ছিল না।
আমি তো ইনায়ার সাথে থাকবো ভেবেছি। নো ওয়ে। দেখ ইনায়া, আমি সব মেনে নিলেও একসাথে থাকাটা কখনই মেনে নেবো না। তোরা যেভাবে এগোচ্ছিস সেটা করে 2 জন থেকে 3 হতে সময় নিবি না। তোরা কথা বল, আমি গেলাম। সামান্য লজ্জা পেয়েই চলে যায় ইয়ানা। রনিতকে টেনে নিয়ে যায় রাত। রনিতের গোমড়া মুখ দেখে বিন্দু মাত্র মায়া হয় না ওর, বরং চাপা রাগ মিশ্রিত কণ্ঠে বলে, দেখ, আমি তুই কিংবা ইনায়া কেউ কোনো বাচ্চা নই। মেডিকেলের স্টুডেন্ট আমরা। কোনটা কতটা উচিত খুব ভালো করেই বুঝি। শারীরিক আর মানসিক দুটো ক্ষেত্রেই মানুষ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখনই যখন অধিক কাছাকাছি হয়। তখন ঠিক ভুল বুঝতে পারে না, আর মনে হয় না তোকে ভেঙে বলতে হবে। ব্রো, নট ফেয়ার। আমি তো হেল্প করলাম আর তুই? তুই কি 3 নম্বরের সদস্য নিয়ে আসার প্ল্যান করছিস? মোটেও না, আমি জাস্ট। মাথা চুলকাতে থাকে রনিত। পরপর দুটো কিল বসিয়ে রাত বলে, শালা বিয়ে করার আগে এই ক্যাম্পেইন শেষে আঙ্কেলকে বলবো আমি। পাক্কা? জাস্ট পাক্কা। তোদের ভরসা করতে পারছি না আমি। রাত আর রনিত দুজনেই চাপা হাসিতে মত্ত হয়। একটু দূরে দাঁড়িয়ে বুকে হাত গুজে এসবের হাসির কারণ খুঁজতে থাকে সুপ্তি। চোখ পিটপিট করে বলে, দুটোর মধ্যেই বিশাল ঘাপলা আছে। সকাল সকাল দাঁত ব্রাশ করার সময় নেই রাদের। ফোনটা নিয়ে চলে এসেছে আর এক প্রান্তে। ভোরকে কল না করা অব্দি শান্তি নেই। যদিও এতটা বিচলিত হওয়া বেমানানি বটে, তবে মেয়েটা এখনো অপরিচিত স্থানের সাথে মানিয়ে নিতে পারেনি। সেই কারণেই অধিক চিন্তা। রিং হচ্ছে, তবে ফোন রিসিভ করছে না। এবার ভয় হচ্ছে খুব, তাই হোস্টেলের কাউন্টারে কল করে। সেখান থেকে জানতে পারে ভোর নাকি খেলছে। বিষয়টা অদ্ভুত লাগে ওর কাছে। সকাল সকাল এই বয়সে কি খেলছে মেয়েটা? এখন তো এক্সারসাইজের সময়। সারা দিনে ফোন করার সময় হয়নি ছেলেটার। এতটাই ব্যস্ত যে লাঞ্চও করেনি। তবে এবার রেস্টের প্রয়োজন। 3 বার এসে ডেকে গেছে দীপ্ত। শুধুমাত্র ওর জন্য কেউই খাবার খায়নি। প্রচন্ড খিদেতে পেট জ্বলে যাচ্ছে রায়ার। রাগ মিশ্রিত মুখে এসে দাঁড়ায়। এক পলক তাকিয়ে রাত বলে, একটু সময় দিই, হয়ে গেছে। রায়া ভেঙচি কেটে দীপ্তর গায়ে গা এলিয়ে দেয়। সামান্য কেশে রাত বলে, কম খাই আর, শরীরটা কি বানাচ্ছিস দেখেছিস? ওরে কান ধরে টান দিয়েছি, এ তো দেখি মাথাও হাজির। ভাই, তোরা কাপড়টা যা শুরু করেছিস সেটা করে অতি শীঘ্রই আঙ্কেল ডাকটা কানে আসবে। বললেই হলো, আমরা ওদের মতো অশ্লীল নই। আমাদের মাঝে দূরত্ব থাকে সবসময়। ইয়ানার কণ্ঠ কানে আসতেই পেছন ঘুরে তাকায় সবাই। চোখ দুটো ছোট ছোট করে তাকিয়ে আছে ইয়ানা। ফিচেল হাসে রাত। এদের ঝগড়া দেখতে দারুণ লাগে। টান টান উত্তেজনা নিয়ে অপেক্ষা করছে ঝগড়া লাগবে। ঠিক তখনই কোথা থেকে সুপ্তি এসে বলে, গাইস, স্যার সবাইকে ডাকছেন। সবাই সেদিকে এগিয়ে যায়। এতক্ষণ পর ফোনের কথা মনে পড়ে ছেলেটার। কাজের মধ্যে গেলে দিন দুনিয়া ভুলে যায়। লক স্ক্রিনে 18টা মিসড কল দেখে বুক কেঁপে ওঠে। ভোর কল করেছিল ওকে। তৎক্ষণাৎ কল করতে যাবে, ঠিক তখনই সুপ্তি এসে ফোনটা কেড়ে নিয়ে যায়। রাত বলে, ফোন দে বলছি। দিব না, আগে বল মেয়েটা কি? সুপ্তি ফোনটা দে। আগে বল মেয়েটা কে? ভ্রু কুচকে আসে রাদের। রনিতকে মাথা থেকে পা অব্দি পেটাতে পারলে শান্তি মিলবে। ছেলেটা কেন যে একে জানিয়েছে। ধীর পায়ে এগিয়ে আসেও। পেছন থেকে সুপ্তির হাত ঘুরিয়ে বলে, এত শক্তি তোর? ব্যথা পাচ্ছি রাত। ব্যথা পাচ্ছি রাত। রাতকে নিজের অনুকরণ করতে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে সুপ্তি। তখনই স্যারের ডাক কানে আসে। ফোনটা ছো মেরে নিয়ে চলে যায় রাত। রাগে গজগজ করতে থাকে সুপ্তি। ক্যাম্পেনিং এর প্রধান স্যার কিছু বিবৃতি দিয়ে চলে যান। সুপ্তি আবারও সুযোগ খুঁজতে থাকে, তবে সুযোগ মেলে না। সবাই সন্ধ্যায় খাবার খেতে ব্যস্ত, আর রাত ফোন কলে। বেশ কয়েকবার চেষ্টা করে ফোন কল ঢোকে ভোরের নাম্বারে। ওপাশ থেকে ভাঙা গলায় ভোর বলে, কেমন আছেন ডাক্তার সাহেব? সর্দি লেগেছে তোমার?
তাহলে গলাটা ভাঙা কেন? কেঁদেছো তুমি? এই সামান্য কথা যে কারোর অভিযোগের বিশাল লিস্ট হতে পারে তা কল্পনা অতীত। কান্না মিশ্রিত কণ্ঠে গড়গড় করে ভোর বলে, এতবার কল করেছি, আপনি রিসিভই করেননি। আমি তো ভেবেছিলাম রেগে আছেন আমার উপর। কত রকম চিন্তা হচ্ছিল জানেন। এই শহরটা অজানা, মানুষগুলো অজানা। একমাত্র আপনাকে ভরসা করেছি ডক্টর সাহেব। পুরো পৃথিবী একদিকে আছে আর আপনি আরেক দিকে। এতটাই ভরসা জমেছে আপনার উপর, আর আপনি কিনা কলটা রিসিভ করেন না। আরে পাগলি মেয়ে একটা, এই সামান্য বিষয়ে কেউ কাঁদে? মেয়েরা বুঝি এমনই হয়, সারাক্ষণ চোখের পানি ফেলতে ব্যস্ত, একটু কিছু হলেই চোখটা লাল করে ফেলে। ডক্টর সাহেব। আবারও কান্নায় ভেঙে পড়ে ভোর। এবার চিন্তা হয় রাদের, বারবার বলে, তুমি কি ভয় পাচ্ছ ভোর? কোনো অসুবিধা হচ্ছে তোমার? না, হয়নি। তাহলে কষ্ট পেয়েছো ফোন রিসিভ না করায়? না, কষ্ট পাইনি। কথাতে প্রচুর অভিমান। হেসে ফেলে রাত। ফোন নিয়ে ঘাসের উপর বসে, কচি ঘাসের পাতা ছিঁড়ে বলে, পাহাড়ের ওপর আছি আমি, এখানে নেট নেই বললেই চলে, আর সারাদিন ব্যস্ত ছিলাম। এই যে সন্ধ্যা হয়ে গেছে, ডিনারের সময় হয়ে গেল, অথচ আমি লাঞ্চও করিনি। সে কি, আপনি লাঞ্চ করেননি? মুহূর্তেই ভোরের কণ্ঠের সুর পাল্টে যায়। মৃদু হাসে রাত। ভোরের আচরণ ওকে মুগ্ধ করে। একবার নয়, বরং বারবার মুগ্ধ করে ওকে। শুধুমাত্র একটা ভালো পরিবারের অভাবে 2 বছর পিছিয়ে গেল মেয়েটা। তবে থেমে থাকবে না ও। ওকে হাত ধরে এগিয়ে নিয়ে যাবে রাত। প্রতিটা মানুষের জন্য মোক্ষম জবাব হয়ে ফিরবে ভোর। 7টা দিন এতটা যন্ত্রণার কেন হলো বুঝতে পারছে না রাত। প্রতিটা সেকেন্ড মনে একটাই ইচ্ছে পোষণ করে চলেছে, আর সেটা হলো ফিরে চলো। অথচ এর আগেও অনেকগুলো মেডিকেল ক্যাম্পেইনিং করেছে ছেলেটা। তখন মনে হয়েছে, ইস, আর একটু যদি থাকতে পারতো তাহলে ভালো হতো। এবার যেন সব এলোমেলো, তবে কাজকর্মে কোনো প্রভাব পড়তে দেয়নি। বেশ ভালোই ব্যালেন্স করে চলেছে। তবে মনের শান্তি নেই। একটা বিশেষ পাতার সন্ধানও করেছে, সেটা নিয়ে অনিদ্রার রোগ সারানো যায়। তবে আশঙ্কা করা হচ্ছে এই পাতা ব্যবহার করেই অনেকে নেশাগ্রস্ত হতে পারে। যদিও এখনো এর মেডিকেল প্রুফ বের করা হয়নি। কাঁধে ব্যাগটা ঝুলিয়ে এই পাহাড়ি এলাকাকে একবার দেখে নেয় রাত। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।